মেঘালয় নামটা শুনলেই কি মনে হয়? মেঘেদের আনাগোনা, তাই না? আচ্ছা, ভারতের উত্তর পূর্বে ঠিক এমনই একটা রাজ্য আছে যেখানে একটা গ্রাম আক্ষরিক অর্থেই মেঘের উপর ভাসে। চলুন না, আজ সেই অসাধারণ গ্রামের দিকে একটা যাত্রার গল্প শোনা যাক। এমন একটা জায়গা যেখানে মাটি মেঘের ওপরে চলে যায়। ভাবা যায় ব্যাপারটা? জাস্ট এই একটা লাইনই কিন্তু মেঘালয়ের পুরো জাদু আর রহস্যটাকে ধরে ফেলে। এটা আসলে শুধু একটা কথা না, এটা হলো সেই অনুভূতির একটা দরজা যা এই পুরো যাত্রায় আমাদের সঙ্গে থাকবে। মেঘালয় নামের মধ্যেই তো এর পরিচয় লুকিয়ে আছে, তাই না? মেঘেদের বাড়ি। সারা ভারতের সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু এখানেই হয়। আর সেই বৃষ্টির কারণেই তো এখানে জন্ম নিয়েছে হাজারো ঝর্ণা আর আদিম সবুজ জঙ্গল। এখানকার প্রকৃতি এতটাই বুনো, এতটাই আনটাচড যে মনে হবে সময় যেন এখানে এসে থমকে গেছে। তো এই যাত্রার শুরুটা হয়েছিল গুয়াহাটি থেকে, আর আমাদের আসল গন্তব্য ছিল মেঘের ওপরের সেই গ্রাম নংজরং। কিন্তু জানেন তো, খুব তাড়াতাড়ি বোঝা গেল যে এই সফরের আসল মজাটা গন্তব্যে নয়, বরং পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে। একটা সময়ের পর সত্যি মনে হতে লাগল আমরা শুধু নংজরং পৌঁছনোর জন্য ছুটছি না, মেঘালয়ের রাস্তাগুলোই নিজেই যেন এক একটা ডেস্টিনেশন। মানে পথের প্রত্যেকটা দৃশ্য এতটাই জীবন্ত আর সুন্দর যে সেটাই আমাদের সফরের মূল অভিজ্ঞতা হয়ে উঠছিল। সাধারণত আমরা যখন বেড়াতে চাই কি করি? শুধু গন্তব্যে পৌঁছনোর একটা তাড়া থাকে, তাই না? কিন্তু মেঘালয়ের রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতাটা ছিল মানে একদম অন্যরকম। এখানকার রাস্তাগুলো এত সুন্দর যে মনে হচ্ছিল, আরে গন্তব্যে পৌঁছনোটা বড় কথা নয়, পথের এই সৌন্দর্য উপভোগ করাটাই যেন আসল উদ্দেশ্য। অবশ্য যাত্রাটা যে সবসময় খুব সহজ ছিল তা কিন্তু নয়। মুষলধারে দৃষ্টি বারবার পথ আটকাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জের পরেই যেন একটা দারুণ পুরস্কার অপেক্ষা করছিল। হঠাৎ করেই হয়তো চোখের সামনে চলে আসছিল ১৯৬০-এর দশকে তৈরি বিশাল উমিয়াম লেক, আবার কখনো লাইটলুমের সেই দিগন্তজোড়া সবুজ ঘাসের গালিচা, যা এক মুহূর্তে মনের সব ক্লান্তি দূর করে দিচ্ছিল। প্যাডাম জলপ্রপাতের দিকে এগুতে গিয়ে একটা দারুণ জিনিস চোখে পড়ল। নদীর ধারে যেন একটা মেলা বসে গেছে। একটু কাছে গিয়ে দেখি, আরে ওটা আসলে গ্রামের সবার জন্য একটা মাছ ধরার প্রতিযোগিতা। স্থানীয় জীবনের এমন একটা জীবন্ত ছবি দেখার সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? এই প্রতিযোগিতার নিয়মকানুনগুলো ছিল ভীষণ সহজ আর সুন্দর। আশেপাশের গ্রামের সবাই একসঙ্গে জড়ো হয়েছে, একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। সবার লক্ষ্য একটাই, দিনের শেষে কার জালে সবচেয়ে বেশি মাছ ওঠে। যিনি জিতবেন তার জন্য পুরস্কার হিসেবে থাকছে কিছু টাকা আর নিজের ধরা সমস্ত মাছ। কিন্তু পুরস্কারের থেকেও বড় ব্যাপার ছিল ওই একসঙ্গে মিলেমিশে কাটানো আনন্দের মুহূর্তটা। তো এবার আমাদের যাত্রার ফাইনাল স্টেজ, প্যাডাম জলপ্রপাত পেরিয়ে শুরু হলো সেই নংজরং গ্রামের দিকে চড়াই, যে গ্রামটা বছরের বেশিরভাগ সময়ই কুয়াশা আর মেঘের চাদরে ঢাকা থাকে। পথটাও ক্রমশ কঠিন আর রোমাঞ্চকর হয়ে উঠছিল। আর নংজরং পৌঁছানোর পথটা, সে তো এক কথায় নাটকীয়। প্রথমে প্যাডাম জলপ্রপাতের জন্য বেশ শান্ত একটা ২৫ মিনিটের ট্রেক, কিন্তু তারপরই আকাশ ভেঙে নামল বৃষ্টি। মানে এমন বৃষ্টি যে রেনকোটও হার মেনে যাচ্ছে। কনকনে ঠান্ডা, ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে যখন গ্রামে পৌঁছানো গেল, শরীর তখন প্রায় অবশ। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পর যে দৃশ্যটা দেখা গেল, সেটা এক কথায় অবিশ্বাস্য। মনে হচ্ছিল আমাদের পুরো গ্রামটাই যেন মেঘের এক সমুদ্রের মধ্যে ভেসে আছে। মনে হচ্ছিল যেন মেঘ গ্রামটিকে আলিঙ্গন করে রেখেছে। সত্যি, এই একটা কথাই নংজরংয়ের সেই সকালের পরিবেশটা বোঝানোর জন্য যথেষ্ট। মেঘগুলো শুধু পাশ দিয়ে উড়ে যাচ্ছিল না, বরং শরীর ছুঁয়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর বাইরে মেঘেদের কোনো এক রাজ্যে চলে এসেছি। মেঘালয়ের আরেকটা রত্ন হল মাউলিনং, যেটা ২০০৩ সালে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের খেতাব পেয়েছিল। চলুন দেখি কিভাবে এই ছোট্ট গ্রামটা এত বড় একটা সম্মান ধরে রেখেছে। এখানকার পরিষ্করণতার রহস্যটা কিন্তু কোনো সরকারি নিয়মে বাধা নেই, এটা আসলে তাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। প্রত্যেকটা বাড়ির বাইরে চোখে পড়বে বাঁশের তৈরি ডাস্টবিন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এখানকার স্কুলে পরিষ্করণতাকে একটা আলাদা বিষয় হিসেবে পড়ানো হয়।
শুধু তাই নয়, বসার বেঞ্চ থেকে শুরু করে বাড়ির বেড়া সবকিছুই তৈরি হয়েছে পরিবেশ বান্ধব বাঁশ দিয়ে। এই পুরো যাত্রার শেষে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, মেঘালয়ের আসল সৌন্দর্যটা যদি কেউ অনুভব করতে চায় তাহলে বর্ষার কোনো বিকল্প নেই। ওই অবিরাম বৃষ্টি, ভেসে বেড়ানো মেঘ আর ঘন সবুজ, এই তিনটে জিনিস মিলেই মেঘালয় তার সেরা রূপে ধরা দেয়। তাই দিনের শেষে এই ভ্রমণটা শুধু সুন্দর দৃশ্য দেখার মধ্যেই আটকে ছিল না, এটা ছিল প্রকৃতির সবচেয়ে খাঁটি রূপের সঙ্গে আর এখানকার সহজ সরল মানুষ আর তাদের সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা। তাহলে শেষে এই প্রশ্নটাই থেকে যায়, ঠিক কোন জিনিসটা একটা ভ্রমণকে সত্যিই অবিস্মরণীয় করে তোলে? গন্তব্য, পথ, নাকি সেই সব অপ্রত্যাশিত অভিজ্ঞতা যা আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়?